আজ এই বিদায় মুহূর্তে বহু স্মৃতির ভিড়ে শোক স্তব্ধ বিহল বেদনায় ভাষা বড় বেশি কুণ্ঠিত জড়তাগ্রস্ত কোথায় তো থাকলো অব্যস্ত পরম করুণাময়ের কাছে কামনা করি আপনার পরবর্তী কর্মজীবন সুন্দর ও মহত্তর হোক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন। ভেঙে ভেঙে আজ মন খারাপই সুর, মন চায় না ছাড়তে তোমায়, তবুও ছাড়তে হবে যে হায়। এটি আপনার প্রমুগ্ধ প্রধান মহাশয়, উপপ্রধান মহাশয়, সকল সদস্য সদস্য এবং সকল কর্মচারীবৃন্দ, বেড়াকোপ গ্রাম পঞ্চায়েত। দীর্ঘদিন এই গ্রাম পঞ্চায়েতে কর্ম সম্পাদনের পর নিয়োগের বাধ্যবাধকতা আর সময়ের দাবিতে আপনার গতিতের এক অসংখ্য অরঞ্জনা নির্মম তাই তো বিদায়ের করুণ শুনে আমাদের অন্তরাজ বেদনায় ভারাক্রান্ত চৌকাজ ও কর্মক্ষেত্রে যে কোনো রকম দায়িত্ব পালনে আপনি ছিলেন নিরলস করুন। তাই তো আপনার প্রতিটি দিন ছিল কর্মচক্র। সহকর্মীদের বিপদে আপদে আপনার সাহসী মনোভাব আপনাকে বারবার মহানুভবতার উচ্চ স্থানে আসীন করেছে, যা আমাদের স্মৃতিতে ভাস্বর হয়ে থাকে। আপনার অসীম কর্তব্যবোধ, চারিত্রিক দৃঢ়তা, সততা, নৈতিক চেতনার পাশাপাশি কর্মদক্ষতাও রয়েছে আমরা সকলের মধ্যে। তবুও সময়ের নির্বার গতিতে আপনার বিদায় বেলা এলো। ভালো থেকো জীবনের বর্ষা বসন্তে, ভালো থেকো শোকে তাপে দুঃখে, ক্ষমা করে দিও যত দোষ মুখ শুধু প্রাণে এইটুকু চাই, ভালো থেকো, ভালো থেকো। আপনি ভালো থাকুন, আপনার পরবর্তী কর্মজীবন অনাবিল সুখ শান্তিতে ভাস্বর সমৃদ্ধ করণ করুণাময়ের কাছে এই আমাদের প্রাণ। আপনার গুণমুগ্ধ প্রধান, উপপ্রধান, সকল সদস্য এবং সকল কর্মচারী মহাশয় হাতে তুলে দিলেন আমাদের এগিয়ে মহাশয়। বলতে হয় 2012 সালের 21শে মে আমি এখানে জয়েন করি। আমার প্রত্যেকটা জয়েনিংয়ে একটা ইতিহাস সেটা শেয়ার করতে চাচ্ছি এই জন্য, এইবারও তাই করছে। মানে প্রথম যখন আমি কামাখ্যা থেকে জয়েন করতে যাই, প্রথম চাকরি পাই, সেখানেও প্রধান উপস্থিত ছিলেন। 3 দিন পরে আমার জয়েনিং। ঠিক আছে, এখানেও যখন ট্রান্সফার হয়ে আসি তখন প্রধান ছিলেন না 3 মাস। আমি 1 মাসের বেতন পাইনি, পরের মাসে এরিয়া হিসাবে পাই। মানে এটা আমার একটা ট্র্যাডিশন চলছে। এইখানেও গিয়ে তাই হলো, এখানে গিয়েও দেখি প্রধান নেই, প্রথম দিন নাই, দ্বিতীয় দিন নাই, তারপরে তৃতীয় দিন প্রধানের বাড়িতে গেলাম। প্রধান তো অসুস্থ ছিলেন, হসপিটালাইজ ছিলেন, আসলেন, তারপরে নাকি সই করে নিয়ে ব্লকে গিয়ে যাওয়া। এই একটা ট্র্যাডিশন। দ্বিতীয় একটা ট্র্যাডিশন হচ্ছে অসুস্থতা। এইখানে আসার পরে আমি একটা বড় ধরনের অ্যাক্সিডেন্টে পড়ছিলাম 12 সালের নভেম্বর, 5ই নভেম্বর ট্রেন অ্যাক্সিডেন্ট হয়ে প্রায় 4 মাস বিশ্বাস শুয়ে থাকি। এইখানেও তাই হলো, এইখানে অত ধরনের হয় নাই, মানে বাড়িতে শোকের মতন হয়ে গেছিল 28 এপ্রিল। সেটার থেকে এখন ভালো যাচ্ছে, সুস্থ আছে। আপনাদের আশীর্বাদে, আপনাদের সৌজন্যে, আপনাদের ভালোবাসা। আর যেটা বলবো, আমরা সবাই তো জিপিতে কাজ করি, তো আমরা যারা জিপি স্টাফ আছি, জিপিতে আমরা সবাই জিপিটাকে একটা পরিবার হিসেবে ভাবি। পরিবার হিসেবে যখন ভাবি, এই জিপিতে যখন আসছিলাম তার কিছু আমার বিচিত্র অভিজ্ঞতা আছে। এই জিপিতে প্রথম এসে সহায়ক ছিল দুজনই ছিল, আমি এক্সট্রা হয়ে গেছিলাম। আমার চেয়ার ছিল, 1.5 মাস পরে আমি চেয়ার পাই। কোথায় আসতাম, ঘুরে বেড়াতাম, এই করতাম। তখন কিশোর কুমার রসায়নে একজন ছিল, ওর ট্রান্সফার হয়ে যাওয়ার পরে কেন জানি রিলিজ নিচ্ছিল না। যাই হোক, পরবর্তীতে রিলিজ নিল, তারপরে পাই। তারপরে যে অ্যাক্সিডেন্ট হয়ে পড়লাম, সেটা গেল প্রায় বছরটাই চলে গেল।
তারপরে ভোট হলো, নতুন পঞ্চায়েত আসলো, সুন্দরী চলছিল। এই যে জীবিতে যখন আমরা যে পরিবার হিসেবে কাজ করি না, আমাদের মধ্যে ঘটনা, আমরা স্টাফদের মধ্যে অনেক রকম ঝামেলা, কথা কাটাকাটি ইত্যাদি হবে, সেগুলো আমরা জিপি স্টাফ যারা, তারা যেন কোনোদিন মনে না রাখি। কারণ মনে রাখতে হবে কি, একটা ছোট্ট পরিবার, তো ছোট্ট পরিবারের মধ্যে যদি আমরা মনে রাখি, তাহলে কি হবে, সেই জীবিকাকে চালাতে গিয়ে অসুবিধা নেই, মনোমালিন্য তৈরি হয়। এইরকম এই যে কথা কাটাকাটি ইসে করতে গিয়ে আমার মনে হয় আমার যেটা দোষ, এই জিপিতে প্রত্যেকটা স্টাফের সাথে সবচেয়ে বেশি ঝগড়া বাঁধায় আমার, প্রত্যেকটা স্টাফের সাথে। মানে এখানে এমন কোনো স্টাফ নাই যার সাথে আমার ঝগড়া হয় নাই, যাকে আমি গালিগালাজ করি নাই, বকাবকি করি নাই, করছি কিন্তু ভালো লেগে। সবচেয়ে বেশি আশরাফকে গাইলাম প্রথমত, ঠিক আছে, আশরাফকে প্রচুর গাইলাম, করতে শেখানো উচিত। কারণ ওর একটা দোষ আছে, কিছু বলার আগে ওকে ভেরিফাই করে ঠিক বললো কিনা, সেই জন্য ওকে বুঝতে পারি আমি এটা তো আমি যেটা বলছি যে ঠিক বললাম কিনা, ও আর জায়গায় গিয়ে ভেরিফাই করে, সেই জন্য ওকে গাইল বেশি, মানে যাওয়ার আগে পর্যন্ত ওকে বেশি, তারপরে লাস্টের দিন বলে গেলাম আর তোকে গাইলাম। প্রত্যেকের সাথে আমার ক্যাচাল হয়েছে। এই ক্যাচালগুলো হয়তো মনে না রাখে, কারণ প্রত্যেকটা মানুষের ভালো দিক থাকে, খারাপ দিক থাকে। সকলকে অনুরোধ করবো ভাই, খারাপ দিকগুলো সরিয়ে দিয়ে ভালো দিকটা মনে রাখা। কারণ টেপ রেকর্ডারে যখন ভালো খারাপ গান থাকে, সে কি হয়, খারাপ গানগুলোকে সরিয়ে দিয়ে ভালো গান দিয়ে চাপ দেওয়া হয়, টেপ রেকর্ডারে যে ভালো গানটা আবার তখন সেট হয়ে যায়। এরকম মানুষের মনের মধ্যেও কিন্তু ভালো গানটা রাখা, ভালো জিনিসটা রাখা দরকার। কারণ একটা মানুষের মধ্যে ভালো গুণ থাকে, খারাপ। এইবার বলি পঞ্চায়েতের সম্বন্ধে কিছু কথা। 2018 সালে 13 সাল থেকে 18 সাল পর্যন্ত ভালোই ছিল। 13 সালে যখন নতুন পঞ্চায়েত ভোট হলো, সেই পঞ্চায়েত ভোটে আমার গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা তৈরি হয়। তার আগে একটা গল্প বলে নিই, ছোট্ট গল্প, তাহলে একটা ভালো বুঝতে সুবিধা হবে। এক ভদ্রলোক একটা বাড়ি থেকে বেরোচ্ছে, বাড়ি থেকে বেরোনোর পরে তিনি একটা ক্যাব বুক করছেন। ক্যাব বুক করার পরে তিনি যাচ্ছেন, এমন সময় পথে এমন ঝড় বৃষ্টি বজ্রপাত, ড্রাইভার একখানে গিয়ে দুটো জায়গায় উনি দিল্লি এয়ারপোর্টে যাবে, দুটো রাস্তা ভাগ হয়ে গেছে, দিল্লি এমনিতে দেরি হয়ে গেছে, ড্রাইভার কি করছে, ভুল করে একটা অন্য রাস্তায় ঢুকিয়ে। এবার ড্রাইভার দেখছে এবার যদি আমি সাহেবকে বলি, সাহেব তো আরো রেগে যায়। তো ওই সাহেব ও তখন কি করলো, গাড়িটা ঘুরিয়ে নিয়ে তাকে বলতে বাধ্য হলো যে স্যার এরকম ওয়েদার, এই ওয়েদারে তো গাড়ি চালানো খুব কঠিন হচ্ছে, একটা কাজ করি আমরা কোনো জায়গায় একটু শেল্টার নেই, কারণ শেল্টার মানে না আমাদের জীবনানি হতে পারে, মানে বড় বজ্র যদি মাথায় করে ভিতরে পড়ে যাবে। সেই মতো একটা শেল্টার খুঁজলেন, শেল্টার খুঁজে এক জায়গায় গেলেন, একটা বাড়িতে গিয়ে টকটক করলেন, বললে বাড়িতে টকটক করলেন, কেউ বেরিয়ে আসে। টকটক করার পরে কেউ বেরিয়ে এলো না, ভেতর থেকে একটা আওয়াজ উঠে এলো, কে আছে ভিতরে আসুন। ভদ্রলোক দিদি একটা সুটকেস নিয়ে এসে যাচ্ছেন, ওই দরজা খুলে ভিতরে গিয়ে বসলেন। বসে দেখছেন এক মহিলা ওই ম্যাটের মধ্যে বসে নামাজ পড়ছে প্রায় 40 মিনিট, আর খাটের উপরে একটা বাচ্চা শুয়ে আছে। তো ভদ্রলোক তো বিরক্ত হচ্ছে, এদিকে বৃষ্টি, ওদিকে আমার কনফারেন্স দেরি হয়ে যাচ্ছে, বৃষ্টি আর করছে না, ঝড়ও করছে না। 40 মিনিট পরে যখন আমার নামাজটা শেষ হলো, তখন জিজ্ঞাসা করছি কি ব্যাপার, একটা অভদ্রলোক আপনার বাড়িতে ঢুকে গেল, আপনি কোনো সারা শব্দ নেই, আপনি কি করছিলেন এত? বলছে ওই যে বাচ্চাটাকে দেখছি, বাচ্চাটার মা বাবা 2 বছর আগে অ্যাক্সিডেন্টে মারা যায়। এই বাচ্চাটা এখন একটা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, যার অপারেশন ডক্টর রমনের কাছে দিল্লি নিয়ে যেতে হবে। আমার কাছে কোনো পয়সা করি নেই, তাই আমি ভগবানের কাছে প্রতিদিন প্রার্থনা করি সেই ডক্টর রমনের কাছে আমি কি করে নিয়ে যাবো, আমাকে যেন কোনো উপায় করে। তখন ডক্টর রমনই ছিলেন ওই ব্যক্তি একটা কার্ড বের করে দিয়ে বললেন, আর একটা ব্ল্যাঙ্ক চেক লিখে দিলেন, বললেন এইটার মধ্যে আপনার যত টাকা লাগবে বসিয়ে দিয়ে কালকে ব্যাংক থেকে তুলে নিয়ে এই কার্ডটা নিয়ে আপনি এয়ারপোর্টে যাবেন, সমস্ত ব্যবস্থা হয়ে যাবে, আপনি দিল্লি যাবেন, আপনার রাতে অপারেশন হয়ে যাবে। ভদ্রমহিলা পড়াশোনা জানতেন, কার্ডটা দেখলেন উনি রকম। এই গল্পটা কেন বললাম, বলার পিছনে একটা উদ্দেশ্য আছে। আমি কিছু কিছু জিনিসটা মন থেকে পড়েছিলাম, সেটা হচ্ছে একটা জিপি চালাতে গেলে, যে কোনো কাজ করতে গেলে অর্থের দরকার হয়। প্রথম অনুখণ্ডে আমাদের এখানে যা অবস্থা ছিল, সেই ট্যাক্স কালেক্টর ছিলেন, তিনি তাকে দেখতাম 36 টাকা হাইয়েস্ট ট্যাক্স ছিল। সেটার জন্য আমি ওই ট্যাক্স কালেক্টরকে বলছিলাম যে আমি তখন চিন্তা করছিলাম যে আমাকে তখন এখানে
এক্সিকিউটিভ ছিল হীরক সরকার, সেক্রেটারি ছিল হচ্ছে সুব্রত চন্দ্র। তাদের দুজনের একজনেরই অনুপাতের প্রতি কোনো নজর ছিল না, তারা কাজ করতে সংবর্ধনা অনুষ্ঠানে আমার গ্রাম পঞ্চায়েতের কর্ম সম্পর্কে একটু বলে নিয়ে গেছি। আমি প্রথম গ্রাম পঞ্চায়েতে জয়েন করেছি 2006-11 বর্মাই মন্ডল গ্রাম পঞ্চায়েতের সদস্য। সেখানে আমি 12 বছর ছিলাম কাম করার যুক্ত। 12 বছর পর সেখান থেকে তারপর 2014 সালে আমি গ্রামগত গ্রাম পঞ্চায়েতে প্রথম ট্রান্সফার হয়ে এখানে আসি এবং এরপর এখানে 14 থেকে কর্মস্থল থেকে আলাদা জায়গায় যেতে হচ্ছে কিংবা রিটায়ার করতে হচ্ছে, একটা না একটা এরকম চলতেই থাকবে। তো কাজেই এটা আমাদের খুব দুঃখজনক যে আমি আসার পরে যে মৃণালদা এবং রাজুদাকে পেয়েছি। আমার আগে ওনারা দুজন জয়েন করেছিলেন এবং আমাকে জয়েনের পর থেকে মৃণালদা দারুণভাবে সহযোগিতা করেছে। এবং সবচেয়ে যেটা মৃণালদার একটা কথা যেটা তিনি বলেই গেলেন যে তিনি অনেকে শাসক হতেন, অর্থাৎ মৃণালদা তিনি একদিকে একজন শিক্ষক। আমার মনে হয় তিনি যদি শিক্ষকতা পেতেন খুব ভালো হতো। তিনি যদি শিক্ষকতা করতে পারতেন, উনি স্কুলের টিচার, তাহলে সমস্ত ছাত্রদের শাসন করতে পারতেন। তো উনি সেটা যেহেতু গ্রাম পঞ্চায়েত অফিসে আসছে, তাহলে সেটাও কিছুটা অনুপ্রয়োগ করে। সবসময় এমনি তো ওনাদের তো অনেক ছাত্র আছে, ভালো ভালো র্যাঙ্কের চাকরি করে এরকম ছাত্র ওনারা আছে, সেটা প্রাইভেট টিউশন। কিন্তু এখানে তিনি যখন কাজ করেন, তার একটা সবচেয়ে বড় গুণ যেটা বললো যে সবার সঙ্গে আমি ঝগড়া করি, কাজাল করি, কিন্তু উনি আগে গিয়ে কথা বলেন। কেউ যদি ওর সঙ্গে কথা না বলে, ঠিক ওনার এটা মনে কিছু নেই, একদিন পরে হোক 2 দিন পরে হোক ঠিক মৃণালদা গিয়ে ওর সঙ্গে আবার কথা বলবে, আবার ইয়ে করবে। মৃণালদা কিন্তু এটা মারাত্মক গুণ। রাজুদাও আমাদের খুব ভালো। আমরা এই যে একসঙ্গে এতদিন ধরে কাজ করলাম, 10-12 বছর ধরে, হ্যাঁ, এই চলার পথে আমাদের অনেক সময় কোথাও কাটাকাটি হতে পারে, ভুল বুঝাবুঝি হতে পারে। সেই দিকে আমার ওনাদের দুজনকে বলবো যে আমাদের যে কর্মচারী পক্ষ থেকে তারা যেন আমাদের সুন্দর দৃষ্টিতে দেখেন, অর্থাৎ ভালো চোখে দেখেন, সেটা একটা বিষয়। আর হচ্ছে মৃণালদাকে আমি একটা সাজেশন দেবো আর কি, যে বয়োজ্যেষ্ঠ হয়েছে, যেটা কথা আছে না, রাত্রে যদি সূর্যের সঙ্গে ঝড়ে অশ্রু ধারা, সূর্য নাই ফের একটু ব্যর্থ হয় তারা। এখন দিনের বেলা আমরা সূর্যটা পাই, রাত্রেবেলা পাবো না। তো মৃণালদার যেটা দোষ হচ্ছে যে উনি বলেন যেখানে জয় করে সেখানে একটা কিছু হয়ে যায়, এক অ্যাক্সিডেন্ট কিছু হয়ে যায়। অর্থাৎ তিনি পুরনো স্মৃতিটাকে ফেঁকে ফেলেন। এই যে আমাদের ছেড়ে চলে গেছেন, এটা তিনি কিছুতেই মানতে পারছেন, যার ফলে এই চিন্তায় টেনশনে তিনি হাসপাতালে। এর আগে কুমারগ্রাম থেকে এখানে আসছেও, ওখানকার সবার কথা চিন্তা করেছে। তারপর এখান থেকে যখন চলে গেছে, আমাদের সবার কথা এত তিনি চিন্তা করেছে, তার আগে তার নার্সিংহোমে ভর্তি হতে হবে। তো কাজেই আমি বলবো যে এই পুরনো স্মৃতি এত মনে করার জন্য, কারণ আপনারা গেছেন, আবার নতুন আমরা এখানে পেয়ে গেছি, আমরা আমার মতো চলবো। আপনি ওখানটাই সবাইকে ভালোবাসেন, সবার সঙ্গে ভালোভাবে কাজ করবেন, সেটাই আমার একটা সাজেশন। হ্যাঁ, কিন্তু একটা রবি ঠাকুরের শেষ কথা আমাদের বলতে হচ্ছে, রবীন্দ্রনাথ শেষ বয়সে এটা বলছেন, প্রথমে তিনি যেমন এই কথা বলছেন, শেষ বয়সে বলছিলেন, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। অর্থাৎ আমরা জানি প্রত্যেকের আমরা মরবো, প্রত্যেকে আমরা চলে যাব, কিন্তু আমাদের যেতে চায় না, মন চায় না। মন আমাদের কিন্তু সবার মধ্যে থাকতে চায়। কাজে মৃণালদা এবং রাজুদা যতই বলুক, যতই প্রকৃতির নিয়মে বা সরকারি নিয়মে যেতে হচ্ছে, কিন্তু তাদের মন কিছুতেই চাইবে না। আমাদেরও মন কিন্তু কিছুতেই চাইবে না তাদের ছেড়ে দিতে, কিন্তু দিতে তো হবে। এটাই নিয়ম, এটাই প্রকৃতির নিয়ম, এটাই সরকারি নিয়ম, এটাই সব কিছু। যাতে আমি এই সংক্ষিপ্ত এই কথা বলে আমি আমার আলোচনা শেষ করব। আরেকটা কামনা করি, মৃণালদা ট্রান্সফার না হয়, ট্রান্সফার হলে বেচারা এত সমস্যায় পড়ে, এটাই শেষ ট্রান্সফার। হঠাৎ করে খেপে যাবে, বলবে যে অত দূরে আমি পড়ে আসি, তুমি এরকম কথা বলছো। এটাই ইয়ার্কি মারলাম, যাই হোক, এটা ইয়ার্কি মারলাম, এটা ধরে রাখার কিছু নেই। রাজমন্ত্রী আর মৃণালদা দুজনকে আমরা মিস করবো। দুজনে মাঝে মাঝে বেশি করে রাজমন্ত্রীর সাথে অত যথাযথি কম হয় সবার, মৃণালদার সাথে তো রোজই প্রায় গন্ডগোল রাখবো। তো সেটা ব্যক্তিগত বিষয় নিয়ে না, কাজ নিয়েই। তো যেখানে গেছে মৃণালদা কাজ করতে, বলবো যে বিভাগ করতে না, মাথা ঠান্ডা করে কাজ করতে আর সুস্থ থাকতে। সুবিধাটাও যেটা কামনা করে যাবেন যে যেন সুস্থ থাকেন, আপনার চিন্তা না করেন।
দীর্ঘদিনই দীর্ঘায়ু এবং অনেক বেলা হয়ে গেছে এখন তুমি না বক্তব্য বাড়াবো না দুজনের ভবিষ্যৎ জীবনে আরো সাফল্য কামনা করছি সেগুলোই মনে রাখবে নেগেটিভ সাইড থেকে সব ভুলে যাবে ভুলে গিয়ে আগামী দিনে আরো যেখানে যেটা সেখানে সুন্দরভাবে সবার সাথে মিলেমিশে কাজ করবো ভুল ভ্রান্তি